হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 7-এর হিস্টোরি। কালকে তোমাদের জন্য 1 থেকে 6 পর্যন্ত আপলোড করেছি, তাই এখন আমার এই ক্লাসে থাকছে ক্লাস 7-এর হিস্টোরি মডেল অ্যান্সার পেপার 7 থেকে 12 পর্যন্ত। 7, 8, 9, 10, 11, 12 এই 6টি আজকে আমার ক্লাসে করে দেবো। করে দিলেই তোমাদের ক্লাস 7-এর হিস্ট্রি সেকেন্ড সেমেস্টারের 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো হয়ে যাবে। এবং আগের একটা ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আপলোড করছি, যদি না তোমরা দেখে রাখো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে বা এই ক্লাসের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। বেশি না কথা বলে ক্লাসটিকে শুরু করব। তবে ক্লাসটি শুরু করার আগে ছাত্রছাত্রীদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আর ক্লাসের মধ্যে কোনো কিছু নতুন শিখতে পারো অবশ্যই তোমরা একটা লাইক করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো কিছু নতুন ক্লাসে নতুন কিছু শিখতে হলে। বেশি না কথা বলে ক্লাসটিকে শুরু করা যাক। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 7। তিনের দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 2-3টি বাক্যের মধ্যে হাইয়ের দাগে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের রাজা ছিলেন? কৃষ্ণদেব রায় বিজয়নগর রাজ্যের রাজা ছিলেন। তার লিখিত গ্রন্থের নাম কি? তার লিখিত গ্রন্থের নাম আমুক্তমাল্যদ। এরপর দেওয়া আছে 1539 খ্রিস্টাব্দে কাদের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের শাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। এরপর দেওয়া আছে দিল্লির শহর জলের প্রধান সমস্যা ছিল কেন? সুলতানি আমলে দিল্লি শহরে জলের সমস্যা ছিল প্রধান সমস্যা ছিল জলের সমস্যা। প্রধান সমস্যা ছিল, তার কারণ দেখো। নাম্বার 1, দিল্লির অবস্থান। দিল্লি শহর গড়ে উঠেছিল আরাবল্লী শৈলশিরার এক প্রান্তে। আরাবল্লীর পাথুরে এলাকায় জলের সমস্যা ছিল। দ্বিতীয় হচ্ছে দিল্লির জনসংখ্যা বৃদ্ধি। দিল্লির জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। বিশেষত বাগদাদের অবক্ষয়ের পর মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে, ফলে জলের সংকট বৃদ্ধি পাচ্ছিল। এরপর দেওয়া আছে যে জলাধারের অপ্রতুলতা, অর্থাৎ বর্ষার জল ধরে রেখেও দিল্লিবাসীর প্রয়োজন মেটানো সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি ফৌজ বা পুকুর খনন করলেও তা ছিল গ্রামের প্রয়োজনের তুলনায় অনেক কম। এরপরে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 8। 3-এর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 2-3টি বাক্যের মধ্যে আয়ের দাগে এখানে বলেছে দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্ক আফগান যুগ বলা হয় কেন? প্রশ্নের উত্তর এখানে লিখে দেওয়া আছে। দেখো 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল দিল্লিতে সুলতানি শাসনের যুগ হিসেবে পরিচিত। এই সময়কালের মধ্যে তুঘলক, সৈয়দ ও লোদি, অর্থাৎ উপরে দেওয়া আছে মামেলুক, খলজি, তুঘলক, সৈয়দ এবং লোদি, এই 5টি বংশের রাজত্ব চলছিল বা করছিল। এদের মধ্যে প্রথম 3টি বংশের শাসক ছিল তুর্কি, সৈয়দ আর লোদি। শাসকরা ছিলেন আফগান, তাই দিল্লির সুলতানি শাসনের সময়কালকে একত্রে তুর্ক আফগান যুগ বলা হয়। এরপর দেওয়া আছে যে শের শাহ কীভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শের শাহ বিশেষ সচেষ্ট হয়েছিলেন। তার উদ্যোগে বহু সড়ক নির্মিত হয়েছিল। সড়ক-ই-আজম। শের শাহ বাংলার সোনারগাঁ, অর্থাৎ যাকে আধুনিক ঢাকা বলা হয়, উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত এই রাস্তা সংস্কার করেন। এই রাস্তাটির নাম হলো সড়ক-ই-আজম। এরপর দেওয়া হচ্ছে আরও অন্যান্য যে রাস্তাগুলো প্রতিষ্ঠা করেছিল। তিনি আগ্রা থেকে যোধপুর এবং চিত্তোর পর্যন্ত অপর একটি সড়ক নির্মাণ করে। লাহোর থেকে মুলতান পর্যন্ত এবং বুরহানপুর পর্যন্ত আরও 2টি সড়ক তার উদ্যোগে তৈরি করে। পথিক ও বণিকদের সুবিধার্থে শহরগুলির ধারে ধারে অনেক সরাইখানা নির্মিত হয়েছিল। এরপরে দেওয়া আছে 3-এর দাগে যে চাঁদনি চকের গল্প কাথাটি উল্লেখ করো। তোমার এখানে 2টো পার্টে ভাগ করে দেওয়া আছে চাঁদনি চকের অবস্থান। প্রথমে দেওয়া আছে দিল্লির লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজার এলাকা চাঁদনি চক নামে পরিচিত। মুঘল সম্রাট শাহজাহানের কন্যা জাহান আরা বেগম বাজারের উত্তর দিকে একটি সরাইখানা বাগান ও দক্ষিণ দিকে একটি স্নানাগার তৈরি করেছিলেন। আর চাঁদনি চকের এরকম নামকরণের কারণ 2টো কারণ লিখে দেওয়া আছে। চাঁদনি চক সম্পর্কে জনশ্রুতি। চাঁদনি চক নামে উৎপত্তি সম্পর্কে জনশ্রুতি আছে যে চাঁদনির রাতে জলের আলো পড়ে জল চিকচিক করতো বলে এই জায়গার নাম দেওয়া আছে চাঁদনি চক। আর দ্বিতীয় কারণ দেওয়া আছে যে চাঁদনি চকের সম্পর্কে গল্প, যে চাঁদনি চক নামের উৎপত্তি সম্পর্কে গল্প আছে যে এখানের বাজারে রূপো সোনা, অর্থাৎ সোনার উপর টাকার চকচকে ঝিলিকের জন্য চাঁদনি চক নামকরণ হয়েছে। এরপরে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 9। 3-এর দাগে 3-4টি যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে সিজদা ও পাইবস কি? সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া, আর পাইবস কথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলি ছিল সুলতানের প্রতি চূড়ান্ত ক্ষমতার প্রতীক।
এরপর দেওয়া আছে যে সুলহ ইকুল কথা অর্থ কী। সুলহ ইকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবরের ধর্মমত গড়ে তোলেন, যা দিন-ই ইলাহি নামে পরিচিত। এরপরে সুলহ ইকুলের আদর্শ এখানে তোমাদের লিখে দেওয়া আছে। মুঘল সম্রাটের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতা একটি যথার্থ ভারতের সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল নাম্বার 1 বাদশাহ ঈশ্বরের স্বেচ্ছায় দেশ শাসন করবে। দ্বিতীয় হচ্ছে প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবে। তৃতীয় হচ্ছে তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। এরপরে দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, কেন ও কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল। শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠার কারণ, মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলের গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরে রাজধানী গড়ে তুলতে চাননি। তিনি নতুন এলাকায় শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলেন, যা 1639 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিল। এরপর দেওয়া আছে শাহজাহানাবাদ শহরটির অবস্থান। সম্রাট শাহজাহান প্রতিষ্ঠিত শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায়। এটি পুরনো দিল্লি থেকে খানিকটা দূরে অবস্থিত ছিল। এরপরে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 10। এখানে 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 2-3টি বাক্যের মধ্যে। আইয়ের দাগে বন্দগানি চিহলগানি বলতে কী বোঝো। সুলতান ইলতুৎমিশের আমলে একটি সংগঠন গড়ে উঠেছিল, যা 40 চক্রের অন্যতম প্রধান সদস্য গিয়াসউদ্দিন বলবন সুলতান পদ লাভ করার পর 40 চক্র ধ্বংস করেছিলেন। এটাই হচ্ছে বন্দগানি চিহলগানি। এরপর দেওয়া আছে যে পাট্টা ও কবুলিয়ত কী। দিল্লির শাসক হওয়ার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিল। পাট্টা জমিতে কৃষকদের শর্ত স্বীকার করে শের শাহ কৃষকদের কাছে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। আর কবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে বলে কবুলিয়ত। এরপর দেওয়া আছে সুলতানি ও মুঘল আমলের টাকা পয়সা ও মুদ্রার নাম কী কী ছিল। সুলতানি ও মুঘল যুগে সোনা, রূপা ও তামার মুদ্রা চালু ছিল। প্রথমে দেওয়া আছে সুলতানি আমলে মুদ্রার নাম ছিল মোহর, টঙ্কা এবং জিতল। মোহর ছিল সোনার মুদ্রা, টঙ্কা ছিল রূপোর মুদ্রা, জিতল ছিল তামার মুদ্রা। আর এরপরে মুঘল আমলে মুদ্রার নাম, মুঘল আমলে প্রচলিত মুদ্রার নাম ছিল মোহর বা আশরাফি, রূপায়া ও দাম। মোহর বা আশরাফি ছিল সোনার মুদ্রা, রূপায়া ছিল রূপোর মুদ্রা, দাম ছিল তামার মুদ্রা। এরপরে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 11। 3-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। আইয়ের দাগে জিজিয়া কর কী। প্রশ্নের উত্তর যে জিজিয়া কর মুসলমানদের শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর নামে এক ধরনের বিশেষ ধরনের কর আদায় করত। এটি মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের জীবন, নিজেদের ধর্ম পালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করতেন। প্রথম জিজিয়া কর প্রচলন। এখানে তোমাদের 3টে ভাগে ভাগ করে দেওয়া আছে। দ্বিতীয় ভাগ হচ্ছে প্রথম জিজিয়া কর প্রচলন। ভারতীয় উপমহাদেশে সিন্ধু প্রদেশে প্রথম আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিম জিজিয়া কর চালু করে। আর দ্বিতীয় হচ্ছে যে দিল্লি সুলতানিতে জিজিয়া কর এই প্রশ্নের উত্তরটি হলো দিল্লি সুলতানরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করতেন। তবে জিজিয়া কর দিতে হতো না ব্রাহ্মণ, নারী, শিশু, দাস, তারপর সন্ন্যাসী, অন্ধ, খঞ্জন, গরিব ব্যক্তিদের। এরপরে দেওয়া আছে 3-2-এর দাগে। এখানে বলেছে যে আকবরের রাজসভায় নবরত্ন কারা। মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিত নবরত্ন বলা হয়। আকবরের রাজসভায় পণ্ডিতগণ হলেন যে আবুল ফজল ঐতিহাসিক, ফৈজি কবি, তানসেন সঙ্গীত আর ফকির আজিউদ্দিন এটি হচ্ছে উপদেষ্টা, মানসিংহ সেনাপতি, বীরবল হাস্যরসিক, আব্দুল রহিম কবি আর টোডারমল অর্থমন্ত্রী। এরপর দেওয়া আছে যে দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় বা দিল্লির চাঁদনি চকের অবস্থান এটাই লিখলেই যথেষ্ট হবে। দিল্লির লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজার এলাকা চাঁদনি চক নামে পরিচিত। মুঘল সম্রাট শাহজাহান কন্যা জাহানারা বেগম বাজারের উত্তর দিকে একটি সরাইখানা, বাগান ও দক্ষিণ দিকে স্নানাগার তৈরি করেছিলেন। এরপরে দেওয়া আছে আজকে আমার ক্লাসে বা তোমাদের সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি শেষ মডেল অ্যান্সার পেপার, অর্থাৎ মডেল অ্যান্সার পেপার নাম্বার 12-এর 3-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। আইয়ের দাগে ইকতা ব্যবস্থা কী। ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করত সেই সব রাজ্যগুলো থেকে একটি প্রদেশ ধরে নেওয়া হতো, আর সুলতানের আমলে এই প্রদেশগুলোকে ইকতা ব্যবস্থা বলা হয়।
এরপর দেওয়া আছে যে নূরহান চক্র কী? প্রশ্নের উত্তর জাহাঙ্গীরের পত্নী পরিজান। এখানে পরিজান হয়ে গেছে, এটি নূরজাহান হবে। নূরজাহান ছিল উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতালিপ্সু। জাহাঙ্গীরের সঙ্গে বিবাহের পর মুঘল শাসন কার্য পরিচালনায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন। নূরজাহান তার পিতা ইদিমাত উল দৌলা, ভ্রাতা আসফ খান ও যুবরাজ খুররম সহ অন্যান্য অনুগত ব্যক্তিদের নিয়ে মুঘল দরবারে একটি গোষ্ঠী তৈরি করে, যা নূরহান চক্র নামে পরিচিত। এরপরে দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, বাদ-কেমা ক্লাসের শেষ প্রশ্ন। ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা সম্পর্কে কী জানা যায়? ফিরোজাবাদ শহর প্রতিষ্ঠা। দিল্লির তুঘলক বংশের সুলতান ফিরোজ শাহ তুঘলক ফিরোজাবাদ শহর প্রতিষ্ঠা করেছিল। আর এর অবস্থান ফিরোজাবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পাড় বরাবর। এরপরে প্রতিষ্ঠার কারণ যে যমুনা নদীর তীরে ফিরোজাবাদ শহর গড়ে তোলার কারণ জলের সুবিধা। তোমার এখানে দুটো কারণ লিখে দেওয়া আছে। জলের সুবিধা প্রথমে আছে, প্রয়োজনীয় জল যমুনা নদী থেকে পাওয়া সম্ভব হয়। তাছাড়া ফিরোজ শাহ তুঘলক নালার মাধ্যমে শহরে জল প্রবাহ স্বাভাবিক রেখেছিলেন। আর দ্বিতীয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার সুবিধা। শহরের অধিবাসী নদীপথে যাতায়াতের সুবিধা হয়েছিল। নদীপথে জিনিসপত্র কম খরচে শহরে এনে অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া হতো। ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা যদি কোনো কিছু নতুন শিখতে পারো অবশ্যই আমার ক্লাসে অর্থাৎ এখন একটা লাইক করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কোনো কিছু নতুন কোনো ক্লাসে নতুন কিছু শিখতে হলে। তোমাদের জন্য আমি এখানে সবসময় পড়া রিলেটেড ক্লাসগুলো বানাই, সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বেশি না কথা বলে ক্লাসটি এখানেই শেষ করলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। দেখাবে পরে কোনো একটা নতুন ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।